হ্যালো ইউটিউবে জনগণ, আসসালামু আলাইকুম। কিছুদিন আগেই জাকপাপ সহসভাপতি জনাব রাশেদ প্রধান, জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলেছেন। এটা কি গণতন্ত্রের ধারায় খুব নরমাল একটা ঘটনা, নাকি এটা অনেক বড় একটা ইস্যু? কুলাঙ্গার শব্দটা মূলত ব্যবহার করা হয় কুল বা বংশ থেকে বের হয়ে যাওয়াকে। এই ক্ষেত্রে রাজনৈতিক রেটরিক হিসাবে আমরা ধরে নিতে পারি যে এইখানে রাশেদ প্রধান বলেছেন তার দলের যে ভাবধারা বা তার ফ্যামিলির যেই সাম্রাজ্যবাদ বিরোধী বা ইন্ডিয়ান আধিপত্যবাদ বিরোধী একটা যে সংগ্রাম, সেই সংগ্রাম থেকে বের হয়ে যাওয়াকে বুঝাইছেন। পরবর্তীতে এই মন্তব্য নিয়ে অনেক উত্তেজনার সৃষ্টি হয় এবং একটা পর্যায়ে গিয়ে জাগপার বিভিন্ন যেই অফিসগুলো আছে সেগুলোকে ভাঙচুর করা হয়। এছাড়াও মোহাম্মদপুরের রাশেদ প্রধানের বাড়িতে যখন বিএনপি কর্মীরা হামলা চালাতে যায়, তখন রাশেদ প্রধানের পিএস প্রথমে সে ওভারঅল হামলাটাকে রুখে দিছে এবং একটা পর্যায়ে পরে সে একাই একটা ইট হাতে নিয়ে বিএনপি নেতাদের উপর চড়াও হইছে। রাশেদ প্রধানের পিএস এর এই চড়াও হওয়াটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখতে পারেন, বাট সবার প্রথমে আমি কথা বলবো হচ্ছে এই যে কুলাঙ্গার বললেন রাশেদ প্রধান, সেটা কি ঠিক হইল কিনা। সোজা কথায় আমি বলবো যে কুলাঙ্গার শব্দটা অনেক স্ট্রং একটা শব্দ। এই ধরনের শব্দ ইউজ করাটা একেবারেই উচিত হয় নাই, কিন্তু আপনি যদি গণতান্ত্রিক রাজনীতির কথা চিন্তা করেন সেই ক্ষেত্রে এটা তেমন বড় কোনো ইস্যুও না। পৃথিবীর অনেক বড় বড় গণতান্ত্রিক দেশে রাষ্ট্রপ্রধানদেরকে ডিম মারা হয়, উল্টাপাল্টা স্লেজিং করা হয়, গালি দেওয়া হয়। ইভেন ফ্রান্সের প্রধানমন্ত্রীরা চড় মারা হয়েছে। সেই তুলনায় আপনি কুলাঙ্গারকে নিয়ে খুব কঠিনভাবে সমালোচনা করতে পারেন, নিন্দা জানাইতে পারেন, বাট এইভাবে আক্রমণ করা, অফিস ভাঙচুর করা একেবারেই উচিত হয় নাই। আবার যেহেতু কুলাঙ্গার শব্দটা রাজনৈতিক একটা সহিংসতা বাড়ানোর জন্য বেশ ভালো নিয়ামক একটা শব্দ, এই ধরনের শব্দ থেকে আশা করি বিরত থাকবেন এর পরবর্তীতে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে ভালো দিক হচ্ছে এইটাই, এর মধ্যে অলরেডি এই কুলাঙ্গার শব্দটাকে রাশেদ প্রধান হিমসেলফ এটা প্রত্যাহার করছেন এবং এর মাধ্যমে এইটা বোঝা যাচ্ছে যে যদি সদিচ্ছা থাকে তাহলে নিজের ছোটখাটো ভুলগুলোকে স্বীকার করে নিয়ে রাজনৈতিক যে উত্তেজনা আছে সেটা প্রশমন করা যেতেই পারে। অন্যদিকে ইতিমধ্যে বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এবং রাশেদ প্রধানের বাসভবন যখন ঘেরাও করতে গেছে, তখন তার পিএস বাধা দিছে এবং একটা পর্যায়ে গিয়ে তার পিএস বিএনপি নেতাকর্মীদের উপর চড়াও হয়েছে। সেই পর্যায়ে এসে আমার না একটা কথা খুব মনে পড়ে যায়, 2020 সালে মেবি যখন হচ্ছে সিটি কর্পোরেশন ইলেকশন হয়, তখন বেগম খালেদা জিয়া, মমতা নেত্রী, এই কথাটা বলতেই হয়, প্রচুর সংগ্রাম, প্রচুর আপোষহীনতার মধ্যে দিয়ে তিনি গিয়েছেন। তো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে তখন শ্রমিক লীগ এবং যুবলীগ একত্রে হামলা করে এবং সেইখানে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের নিরাপত্তায় নিয়োজিত যেসব হচ্ছে চেয়ারপারসনের সিকিউরিটিতে যারা ছিলেন তাদেরকে চূড়ান্তভাবে লাঞ্ছিত করা হয়েছে। ওই সময়টাতে বিএনপির দলীয় একজন মাত্র নেতাকে আমি দেখতে পাইছি যে বলিষ্ঠ ভূমিকা রাখছিলেন এবং তিনি বাঘের মতো লড়াই করছিলেন, সেটা হচ্ছে রাজীব আহসান ভাই। এই লোকটাকে আমার খুবই পছন্দ, খুবই পছন্দ, খুবই পছন্দ। বর্তমানে তিনি বাংলাদেশের নৌ পরিবহনের প্রতিমন্ত্রী এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি। যাই হোক, আবার রাশেদ প্রধানের পিএস এর ঘটনায় ফেরত আসি। যখন রাশেদ প্রধানের পিএস বিএনপি নেতাকর্মীদের উপর চড়াও হয়, তখন হচ্ছে পুলিশ তাকে গ্রেফতার করে বা আটক করে। পুলিশের হেফাজতে যখন একটা মানুষ থাকে, সেইখানে গিয়ে যখন কেউ হচ্ছে ওই লোকটাকে পুনরায় হামলা করে, এইটা কিন্তু একটা দেশের ল এনফোর্সমেন্ট কতটা দুর্বল সেটাকে হচ্ছে প্রকাশ করে। আর এই ধরনের ধ্বজভঙ্গ পুলিশ যে কিনা শুধুমাত্র ক্ষমতাসীন দলের জন্য খুব অ্যাকশন নিয়ে দাঁড়ায়, প্রয়োজনে তার বইয়ের কাছেও অ্যাকশন নিয়ে খাড়াইতে পারে না, এই ধরনের পুলিশ কিন্তু আমাদের দেশের জন্য বিপজ্জনক, যেটা আমরা 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি। এবং তারা যে হচ্ছে ক্ষমতাসীনদের পেছন চাটার জন্য কি পরিমাণে বিচ্ছিরি রকমের মুখোশ পড়তে পারে সেটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি। অন দ্য আদার হ্যান্ড, যখন একটা ক্ষমতাসীন দলের ব্যক্তিরা পুলিশের হেফাজতে থাকা একটা মানুষকে মারতে পারে, তখন বুঝে নিতে হয় যে সেই দলটা খুব তাড়াতাড়ি স্বৈরাচার প্রবৃত্তির দিকে আগায় যাচ্ছে। আমি বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমি জানি না আমার এত ছোট পেজ থেকে বা এত ছোট চ্যানেল থেকে তাদের কাছে পর্যন্ত এই কথাটা যাবে কিনা, বাট এগুলোকে আপনারা খুব স্ট্রংলি দেখেন। এই বিষয়গুলো যদি চলতে থাকে, এই ক্ষমতা টিকবে না। এই আর যদি টিকে যায় তাহলে 20 বছর পরে হাসিনার চেয়েও খুব বাজেভাবে আপনাদেরকে নামতে হবে। আর বিএনপির মাঠের নেতা কর্মী বা মাঠের লাঠিয়াল বাহিনী হিসাবে যারা কাজ করছেন, তাদেরকে জাস্ট একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনি যে রাশেদ প্রধানকে আজকে মারতে গেছেন, আজকে যদি কোনোভাবে হাসিনা যদি প্রত্যাবর্তন করে বা ব্যাক করে, বাংলাদেশের রাজনীতিটা এইরকম, যে জিতবে সেই সিকান্দার। হাসিনা যদি আবার একটা আন্দোলন যদি
ঘটাইতে পারে এবং সেই আন্দোলন করে সে যদি সাকসেস হইতে পারে, তখন কিন্তু এই হাসিনার এগেনস্ট এই রাশেদ প্রধানদেরকে আপনাদের লাগবে। আপনার নেতা আপনাকে পাশে নিয়ে বসবেন, আপনার নেতা রাশেদ খানকেই পাশে নিয়ে বসবে, আপনার নেতা জামাতের আমিরকেই পাশে নিয়ে বসবে। সো তাদের এগেনস্টে যদি কোনো রকমের কোনো পদক্ষেপ নিতে যান, নেওয়ার আগে নিজের দিকে একটু চিন্তা করে দেখবেন যে আপনি আসলে আপনার আসলে অবস্থানটা কোথায়, আপনার ক্লাসটা কোথায়, সেই ক্লাসের উপর ভিত্তি করে আপনি করবেন কি আপনার পলিটিক্সটা সাজাবেন। আপনি কিন্তু আপনার নিজের ক্লাসটাকে খুব সুন্দর করে উইদাউট গুন্ডামি বদমাইশি ছাড়াও আপনি আপনার ক্লাসটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন। কিভাবে পারবেন সেটা হচ্ছে অবশ্যই পড়ালেখা করতে হবে পলিটিক্স নিয়ে। আপনারা কয়জন জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী? আপনারা কয়জন জানেন শহীদ প্রেসিডেন্টের ৭ই নভেম্বরের যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় ফিরে আসা, বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে ফিরে আসা সেই ঘটনা? সো পড়ালেখা করতে হবে এবং নিজের জ্ঞানের পরিধিটাকে বাড়াইতে হবে। এইভাবে করে লাঠিয়ালের রাজনীতি করলে কখনোই ওই থানা পর্যায়ের বাহিরে যেতে পারবেন না। সো এই বিষয়টাকে একটু মাথায় রাখেন। আমার এই বিশ্লেষণগুলো যদি আপনার কাছে যৌক্তিক মনে হয় তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।